গল্প অপ্রত্যাশিত সাক্ষাৎ। লেখনীতে সোহানা ফারজানা। পাহাড়ি এলাকা, জনমানবের দেখা তেমন একটা নেই যেন। আশেপাশের গাছগুলোও যেন কেমন লতাগুল্ম দিয়েই ভরা। উঁচু নিচু আঁকা বাঁকা রাস্তা দিয়ে হাঁটতে বেশ কয়েকবার হোঁচট খেয়ে পড়তে নিয়েও পড়েনি আরিয়া। হালকা বৃষ্টির হওয়ায় রাস্তাঘাট পিচ্ছিল হয়ে আছে। আশেপাশের ঘরবাড়ি আর রাস্তাঘাট দেখে ভয়ে চুপসে গেছে মেয়েটা। কি করবে, কোথায় যাবে কিছুই বুঝতে পারছে না। বান্দরবন এলাকায় কখনো তো আসেনি এর আগে। পরনে তার লেমন কালার জর্জেট 3 পিস, ফর্সা গায়ের রং, বেশ ছোটখাটো মেয়েটা। লম্বা চুলগুলো এলোমেলো হয়ে আছে। বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল হয়ে আছে। হাঁটতে হাঁটতে সে ক্লান্ত। ভিতরটায় কেমন ধুকপুক করছে। একা মেয়ে এমন পাহাড়ি এলাকায় ভাবতেই শরীর শিউরে উঠছে। অসম্ভব জোরে চলছে হৃৎস্পন্দনের গতি। এমন হবে জানলে কখনোই বন্ধুদের সাথে বান্দরবন আসার জেদ ধরত না। হুট করেই একটি গাড়ি সজোরে এসে ব্রেক চাপল তার সামনে। এবার আর রক্ষা নেই। পা পিছলে ধপাস করে পড়ে গেল আরিয়া। চোখ মুখ কুঁচকে ওভাবেই বসে রইল। কোমরে ব্যথা লেগেছে ভীষণ। ভয় এসে জেঁকে ধরল সারা শরীরে। এই অচেনা এলাকায় কেউ নেই যে তাকে সাহায্য করবে। 7-5 ভাবতে ভাবতেই হঠাৎই গাড়ির দরজা খোলার শব্দ তাকালো আরিয়া। সেখান থেকে বেরিয়ে এলো একটি ছোট্ট মেয়ে। দেখে আরিয়ার যা মনে হলো বয়স হয়তোবা 6 কি 6.5 হবে। মেয়েটি আরিয়ার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, ব্যথা পেয়েছ আন্টি? আরিয়া বেশ খানিকক্ষণ চেয়ে রইল। কি সুন্দর মুখের আদল, একদম ডল দেখতে লাগছে। আরিয়া মাথা নাড়িয়ে বোঝালো হুম। মেয়েটি কিটকিট করে হেসে উঠল। ভ্যাবাচেকা খেয়ে গেল আরিয়া। মেয়েটি একটু জোরে করে বলল, পার্টনার, একে তো ধুতে হবে। বলেই আরিয়ার দিকে হাত বাড়িয়ে ধরল। পিচ্ছি মেয়েটার কাণ্ড দেখে আরিয়া বেশ অবাক হল। উঠে দাঁড়িয়ে বলল, কে তুমি? আমার আব্বুর মেয়ে। না চাইতেও আরিয়া হাসল। হালকা ঝুঁকে বলল, তুমি কি আমাকে একটু লিভ দিতে পারবে সোনা? আমার পার্টনারকে বলতে হবে। সে তোমাকে আর আমাকে নিয়ে যাবে। আরিয়া কিছু না বলে ছোট্ট মেয়েটার সাথে গাড়ির দিকে যায়। গাড়ির সামনে গিয়ে জানালা দিয়ে ভিতরে তাকাতেই দেখে ড্রাইভিং সিটে বসে আছে কেউ। জিভ দিয়ে হালকা ঠোঁট ভিজিয়ে আরিয়া বলল, আমাকে একটু এখানকার বাস স্টপে পৌঁছে দিবেন প্লিজ। আমি এখানে বন্ধুদের সাথে ঘুরতে এসেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত হারিয়ে গেছি। আমার ফোনটাও বন্ধ। কি করব কিছুই বুঝতে পারছি না। ড্রাইভিং সিটে বসা কেউ বলল, উঠে বসুন ম্যাডাম। আরিয়া একটু ইতস্তত বোধ করল। তার শরীর কাদায় মাখামাখি হয়ে আছে। তাই কিছু বলতে নিবে তার আগেই সে বলল, কিছু বলতে হবে না, আপনি বসুন, সমস্যা নেই। আরিয়া পিছনে গিয়ে বসতেই সামনের জন বলল, এই হ্যালো লিভ দিচ্ছি দেখে কি আমাকে আপনার ড্রাইভার মনে হচ্ছে নাকি? আরিয়া বলল, না মানে। ছোট্ট মেয়েটি বলল, আন্টি আমি পিছনে আছি, তুমি সামনে গিয়ে বসো। আরিয়া সামনে গিয়ে বসতেই গাড়ি চলতে লাগলো। আরিয়ার গা কেমন গিনগিন করছে কাদায়। খুব অস্বস্তি লাগছে। ছোট্ট মেয়েটি বলতে লাগলো, পার্টনার আজকে কোথায় যাব? তোমার আন্টিকে আগে নামিয়ে দিয়ে এসে তারপর আমরা রিসোর্টে ফিরে যাব সোনা। কেন ঘুরব না? সামনের জন হাসল। বলল, উহু আজকে কোনো ঘোরাঘুরি হবে না। মন খারাপ করে ফেলে মেয়েটি। আরিয়া খেয়াল করে মেয়েটি মন খারাপ করে আছে। তাই ব্যাক সিটে ঘুরে বলে, তোমার নাম কি সোনা?
আমার নাম ডল। তোমার নাম কি আন্টি? আরিয়া অবাক হয়। ডল আবার নামও রাখে, অবশ্য মেয়েটা দেখতেই ডলের মতো। আরিয়া বলে, আমি আরিয়া। আরিয়া আফরিন চৌধুরী। আর আপনি? হঠাৎই গাড়ি থেমে যায়। ড্রাইভিং করতে থাকা ছেলেটি সরাসরি তাকায় আরিয়ার দিকে। আরিয়া ভরকে যায় এভাবে তাকানোয়। চোখে চোখ মিলতেই ভিতরটা চিনচিন করে ওঠে কেমন যেন। ছেলেটি ঠোঁট বাঁকিয়ে হাসে। গাড়ি স্টার্ট দিতে দিতে বলে, আমি কায়ান। কায়ান আদিয়ান চৌধুরী। আরিয়া হালকা হেসে বলে, ওয়াও, টাইটেল তো সেম আমাদের। কি করে মিলে গেল বলেন তো? ওপর থেকেই সব ঠিক করা, তাই মিলে গেছে। হয়তো সামনে আরো কিছু মিলতে পারে। মানে? কিছু না। কোন ক্লাস? এবার অনার্স দ্বিতীয় বর্ষ। পিচ্ছি? আপনি আমাকে পিচ্ছি বলছেন কেন? ডল কথা কেড়ে নিয়ে বলে, কারণ আমার পার্টনার তোমার থেকে অনেক বড়। বিজ্ঞদের মতো করে মাথা দোলায় আরিয়া। ডলের সাথে আলাপ আলোচনা চলে তার। ডল পাকনা বুড়ির মতো কথা বলতে থাকে আর আরিয়া তাতে তাল মিলিয়ে হাসতে থাকে। কায়ান দুজনের কথা উপভোগ করতে থাকে। মিনিট 15 পার হয়। গাড়িটি একটি শপিং মলের সামনে এসে থামে। কায়ান বলে, তোমরা বসো, আমি আসছি। ডল বলে, আমার জন্য একটা জুস আনবে কিন্তু। ঠিক আছে মা। আরিয়া ভাবে এখানে কি করতে যাচ্ছে আবার। ডলকে জিজ্ঞেস করে, আচ্ছা ডল, ইনি তোমার কি হয়? আমার চাচ্ছু। ওহ আচ্ছা। তোমরা এখানেই থাকো? ডল এদিক ওদিক মাথা নাড়ায়। অর্থাৎ না। আরিয়া ভ্রু নাচায়। বোঝায় তাহলে কোথায়? ডল বলে, আমরা তো বিদেশে থাকি। এখানে এসেছি চাচ্ছুকে বিয়ে করাতে। তাই নাকি? তা তোমার চাচ্ছু আর তুমি এখানে কেন? 3 দিনের জন্য ঘুরতে এসেছি আমরা। তারপর চলে যাব। বিদেশে? না, ঢাকাতে যাব। আরিয়া বেশ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, ঢাকা কোথায়? ডল কিছুটা ভাবার চেষ্টা করে, কিন্তু বলতে পারে না। আরিয়া বলে, আমিও ঢাকাতেই থাকি জানো। ডল উত্তেজিত হয়ে যায়। বলতে থাকে, তাহলে তুমিও আমাদের সাথে আর 2 দিন ঘুরে ফিরে তারপর যেও। আমরা একসাথে যাবনে। আরিয়া মুচকি হেসে ডলের চুলগুলো এলোমেলো করে দিয়ে বলে, পাগলি একটা। আমাকে বাসা থেকে বের করে দিবে আমার আব্বু। ডল চট করে উত্তর দেয়, আমাদের বাসায় নিয়ে যাব তাহলে। আমি তুমি আর চাচ্ছু থাকবো। কায়ান এসে পড়ে। তাদের কথা হালকা পাতলা শুনে ফেলে। বলে, কি কথা হচ্ছে শুনি। আরিয়ার দিকে একটি প্যাকেট এগিয়ে দিয়ে বলে, চলো, সামনে একটি জায়গা আছে। চেঞ্জ করে নিও। কতক্ষণ আর এভাবে থাকবে? আরিয়া প্যাকেটটি ফিরিয়ে দিয়ে বলতে থাকে, না না, লাগবে না আমার। শুধু আমাকে একটু বাস স্টপ অবধি পৌঁছে দিন, তাহলেই হবে। ডলকে কিছু ইশারা করে কায়ান। ডল বলে, নিয়ে নাও আন্টি। আমার পার্টনারের চয়েস অনেক সুন্দর। কায়ান গাড়ি স্টার্ট দেয়। আরিয়াকে ডল বুঝিয়ে শুনিয়ে প্যাকেটটি নিতে রাজি করায়। তারপর একটি ছনের ঘরের সামনে এসে তারা থামে। সেখান থেকে নেমে সেই ঘরটির দিকে যায়। আরিয়াকে উঠতে না দেখে কায়ান বলে, টেক ইট ইজি আরিয়া। ভয় পেও না। চলো। আরিয়া বাদশা দেয়।
কায়ান এবার ধমকের সুরে বলে, নামো। তুমি কি নিজের অসুখ বাঁধাবে নাকি? ধমক শুনে চমকে ওঠে আরিয়া। শুকনো ঢোক গিলে নেমে পড়ে। কায়ান হাসে, মনে মনে বলে, অভ্যাস করে নিন ম্যাডাম, এরকম ঝাড়ি রোজ শুনতে হবে। আরিয়া সামনে সামনে হাঁটছে, কায়ান পিছনে। ডল চলে গেছে ঘরটিতে। আরিয়া ভাবে, কোথায় যাচ্ছি, কি করছি কিছুই বুঝতে পারছি না। জেদ ধরে বাড়ি থেকে বেরিয়ে না এসে থাকলেই সব মিটে যেত। ধুর, ভাবতে ভাবতেই হোঁচট খায়। উল্টে পড়ে যেতে নিলে ধরে ফেলে কায়ান। পিছন থেকে পেট জড়িয়ে ধরে আছে কায়ান। পুরুষালি এমন হঠাৎ স্পর্শে চমকে ওঠে আরিয়া। হার্টবিট 3 গুণ বেড়ে যায়। কেমন কেমন লাগে, গলায় কিছু এসে জটলা পেকে যায়। অদ্ভুত অনুভূতিতে ছেয়ে যায় সর্বাঙ্গ, তিরতির করে ঘামতে থাকে হাত পা। কায়ান বুঝতে পারে, ছেড়ে দিয়ে হালকা কেশে নিয়ে বলে, সাবধানে চলতে পারো না? পিচ্ছি কোথাকার, বলেই সামনে চলে যায়। আরিয়া মুখ বাঁকায়। এত পিচ্ছি বলার কোনোই মানে নেই। সে যথেষ্ট বড় আর ম্যাচিউর। শুধু একটু শর্ট বলে এভাবে বলে, সব ছেলেই এমন। হুহ, বিরক্তি নিয়ে সামনে এগোয় আরিয়া। লাল রঙের সালোয়ার কামিজ পরে ঝুল ঠিক করতে করতে আসে আরিয়া। বেতের মোড়ায় বসেছিল কায়ান আর ডল। দুজনেই আরিয়াকে দেখে হাঁ করে তাকিয়ে থাকে। ডল একবার আরিয়ার দিকে তাকায় তো একবার কায়ানের দিকে তাকায়। কায়ানের দৃষ্টি যেন আরিয়াতেই স্থির হয়ে আছে। দুজনের এমন চাহনিতে ভ্যাবাচেকা খেয়ে যায় আরিয়া। নিজের দিকে তাকিয়ে দেখে নেয় সব ঠিকঠাকই আছে, কিন্তু এভাবে তাকানোর কি আছে এটাই মাথায় ঢুকছে না আরিয়ার। আরিয়া বলে ওঠে, এভাবে তাকানোর কি হলো? আমাকে কি পেতনির মতো লাগছে? কায়ান আর ডল দুদিকে মাথা নাড়ায়। আরিয়া বলে, তাহলে? দুজনে একসাথে বলে, অনেক সুন্দর লাগছে। লজ্জা পায় আরিয়া। বেরিয়ে যেতে যেতে বলে, এবার তাড়াতাড়ি আসুন, আমাকে একটু তাড়াতাড়ি পৌঁছে দিবেন। কায়ান হতাশ হয়ে তাকায় ডলের দিকে। ডল চোখ টিপ দেয়, বোঝায় সে আছে। দুজনে একসাথে হাইফাইভ নিয়ে নেয়। ডলকে কোলে তুলে কায়ানও যায়। পাহাড়ি রাস্তা আঁকাবাঁকা দেখেই বোধ হয় এতটা মনোরম লাগে। গাড়ির জানালা খুলে দেয় আরিয়া। জানালার উপর হাত রেখে মুগ্ধ হয়ে দেখে চারপাশটা। কি যে সুন্দর বলে বোঝানো দেয়। ছোট ছোট ছনের ঘর। কায়ান বলে, রাতে এই ঘরগুলো দেখতে আরো সুন্দর লাগে। কায়ানের কথায় আরিয়া হাসে। বলে, এখানে থেকে যাওয়া গেলে খুব ভালো হতো, কিংবা এখানে একটা বাড়ি থাকতো, মাঝে মাঝে এসে থাকা যেত, কতই না ভালো হতো, তাই না? কায়ান হাসে। বলে, তোমার পাহাড় পছন্দ? হ্যাঁ অনেক, এর জন্যই তো এখানে এসেছি। ওহ আচ্ছা। আর কোনো কথা হয় না দুজনের মাঝে। নীরবে চলতে থাকে কায়ানের গাড়। আরিয়া চেয়ে চেয়ে বাহিরের সৌন্দর্য উপভোগ করতে থাকে। পিছনে ডল ঘুমিয়ে পড়েছে। কায়ান ড্রাইভ করছে আর ভাবছে কত শত কথা। আরিয়া হুট করেই কায়ানের দিকে ফেরে। কায়ান খেয়াল করে না। আরিয়া ভাবে, মানুষটার সাথে হুট করেই দেখা হয়ে গেল কেমন। ড্রেসও কিনে দিল আমার জন্য। এমন ছেলেও হয় বুঝি। কথা আচরণ বেশ বিনয়ী। ডলও কত ভালো।
ঈশ্বর যদি ওদের সাথে ঘুরতে পারতাম বেশ ভালো হতো। আরিয়ার ভাবনার ছেদ ঘটে কায়ানের গাড়ি থামানোয়। কায়ান বলে, এসে গেছি। হু, আনমনে উত্তর দেয় আরিয়া। কায়ান আবারও বলে, আমরা বাসস্ট্যান্ডে এসে গেছি। যাবে নাকি থাকবে আমাদের সাথে? আরিয়া বিনয়ী হয়ে বলে, অনেক করেছেন আপনি। আজকালকার দিনে তাও আবার এই পাহাড়ি এলাকায় আপনার মতো কাউকে পাবো ভাবিনি। অনেকটা উপকার করলেন। ভালো থাকবেন। ডল তো ঘুমিয়ে আছে। ডলকে অনেক মিস করব। আসি। সাবধানে। গাড়ির দরজা খুলে বেরিয়ে যায় আরিয়া। ফোঁস করে নিঃশ্বাস ফেলে কায়ান। শো শো আওয়াজে গাড়ি নিয়ে হারিয়ে যায় পাহাড়ি রাস্তার অদূরে। সেই পানে চেয়ে থাকে আরিয়া। বসে পড়ে পাশে থাকা চেয়ারে। বাসের জন্য অপেক্ষায় থাকে। ফোনটা তো অফ। কাউন্টারের আশেপাশে লোকজনই নেই। আরিয়া ভাবে, কি হলো আজকে? কিছুক্ষণ পর এক লোকের দেখা পায়। আরিয়া ডাকে, এই ভাই শুনছেন? লোকটি থামে, কিন্তু কিছু না বলেই চলে যায়। আরিয়া মনে মনে ভয় পায়। যদি বাস না পায় কি করবে এই অচেনা শহরে? বেশ অনেকক্ষণ পায়চারি করে। দুটো মহিলার দেখা পায়। দৌড়ে যায় তাদের কাছে। জিজ্ঞেস করে, আচ্ছা এখানে ঢাকার বাস কয়টায় আসবে? একজন মহিলা বলে, আমরাও ঢাকায় যাব, কিন্তু শুনলাম আগামী 2 দিন কোনো বাস চলাচল করবে না। আর এখানে এসে আমরা ফেঁসে গেছি। এখন নিকট এক আত্মীয়ের বাসায় যাচ্ছি। তুমি কোথায় এসেছো? চোখ ছাপিয়ে পানি আসে আরিয়ার। কি হলো এটা তার সাথে? খুব মনে পড়ে কায়ান আর ডলের কথা। তাদের সাথে থাকলেই তো হতো। কাঁদতে থাকে আরিয়া। মহিলা দুটো তাকে শুধায়, এই মেয়ে কি হয়েছে তোমার? এখানে তোমার কেউ নেই? তার কাছে যাও। মাথা নাড়িয়ে না বলে আরিয়া। কায়ানের ঠিকানা সে জানে না। কি করে যাবে? কোথায় খুঁজবে কায়ান আর ডলকে? মহিলা দুজন বলে, ঠিক আছে তুমি আমাদের সাথে চলো। আরিয়া দ্বিমত জানায়। মহিলা দুটো বোরকা পরে থাকায় তাদের মুখ দেখা যাচ্ছে না। আরিয়া বলে, আচ্ছা রিসোর্ট কোন দিকে? তারা বলে তারা নিয়ে যাবে। আরিয়া না করে, বলে দেখিয়ে দিলেই হবে। আরিয়ার কাছে অদ্ভুত লাগে মহিলা দুটোকে। এক পর্যায়ে মহিলা দুটো তাকে জোর করে। আরিয়া বুঝতে পারে নিশ্চয়ই তারা কারো হয়ে কাজ করে। আরিয়া নিজের মধ্যে সাহস সঞ্চয় করে। বুদ্ধি খাটিয়ে বলে, আচ্ছা চলুন। মহিলা দুটোর চোখ চিকচিক করে ওঠে। নিঃশব্দে গাড়ি চালাচ্ছে কায়ান। ডল উঠে কান্না জুড়ে দিয়েছে। কেন কায়ান আরিয়াকে যেতে দিল? ডলকে শান্ত করা যাচ্ছে না। ডল জেদ ধরে সেও বাস স্টপে যাবে। কায়ান তাকে বোঝায় আরিয়া হয়তো চলে গেছে। ডল মানছে না। অগত্যা উপায় না পেয়ে কায়ান আবারও উল্টো পথে যাচ্ছে। ডল বলে, চাচ্ছু দেখো আন্টি তার ড্রেসটা রেখে গেছে। কায়ান বলে, কখনো দেখা হলে দিয়ে দিও। ডল বলে, একটু পরেই দেখা হবে। দেখে নিও তুমি। বেশ কনফিডেন্সের সাথে বলে ডল। কায়ান হাসে। ভাবে, যদি দেখা হয়ে যায় আবারও।
ভাবতে ভাবতে তারা এসে পড়ে বাস স্টপে। গাড়ি থেকে নেমে দেখে কেউ নেই। হতাশ হয় কায়ান। ডল বলে, আন্টি চলে গেল কেন চাচ্ছু? ডলকে কোলে তুলে নেয় কায়ান। সামনে একটু হেঁটে একটি চায়ের দোকান পায়। সেখানে ডলকে বসিয়ে বলে, মন খারাপ করে না মা, চলো দুজন চা খাই। ঝিরিঝিরি বৃষ্টি নামছে। টমের দোকানে চা খেতে বসে দুজন। দুটো চা চাইতেন দোকানদার বলে, তোমরাও বাস পাও নাই বাবা? কায়ান খানিকটা অবাকের সুরে বলে, কেন চাচা, আজকা তো বাস আইব না বাজান? আগামী 2 দিন বাস আইতো না। কায়ান বলে, চাচা আপনি এখানে কোনো মেয়ে দেখেছেন? মেয়ে সামনে ওখানে বসেছিল। হ বাজান দেখছি। 2টা বোরকা পরা বেডি মাইয়াডারে নিয়ে গেল কই জানি। কোন দিকে গেছে দেখেছেন চাচা? ওই সামনের দিক। কায়ানের ভিতরটা চেপে আসে। অজানা ভয় হাত পা শিউড়ে ওঠে। চায়ের বিল দিয়ে ডলকে নিয়ে গাড়ির দিকে ছুটে যায়। পিছন থেকে চাওয়ালা ডাকছে, বাজান 500 টাকার নোট লাগতো না তো নিয়ে যাও। কে শোনে কার কথা? গাড়ি নিয়ে সামনের দিকে ছুটে চলে কায়ান। ওদিকে মহিলা দুটোর পিছে পিছে যাচ্ছিল আরিয়া। যখনই তারা সরু এক রাস্তায় ঢুকলো অমনি সুযোগ বুঝে মহিলা দুটোকে ধাক্কা দেয় আরিয়া। মহিলা দুটো মুখ থুবড়ে পড়ে যায় রাস্তায়। উল্টো পথে দৌড় দেয় আরিয়া। শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়াতে থাকে। আল্লাহর নাম নিয়ে ছুটে চলে। পিছন থেকে মহিলা দুটো ধাওয়া করছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলল অথচ আরিয়ার কোনো দেখা মিলছে না। পুরো রাস্তা ফাঁকা। আশেপাশে কেউ নেই। কায়ান পাগলের মতো ছুটে যাচ্ছে। হুট করেই সামনে এসে পড়ল একজন লাল ড্রেস পরিহিত কেউ। হুট করে এভাবে কেউ গাড়ির সামনে এসে পড়বে ভাবেনি কায়ান। বেশ কষ্টে গাড়ি ঘুরিয়ে সপাক করে থামিয়ে নিল। হঠাৎ এভাবে ব্রেক কষায় ডল সামনের দিকে হেলে পড়ল। কায়ান তাড়াতাড়ি নেমে পড়ল। সামনে এগোতেই দেখল আরিয়া দাঁড়িয়ে। বেশ ক্লান্ত সে। পিছনে দুজন বোরকা পরা মেয়ে ছুটে অন্যদিকে পালালো। আরিয়ার চোখ বন্ধ হয়ে যাবার উপক্রম। সামনে চেনা কাউকে দেখতেই ছুটে এসে জড়িয়ে ধরল। এত জোরে ছুটে এসে জড়িয়ে ধরায় দুপা পিছিয়ে গেল কায়ান। অবাকের চরম সীমায় দাঁড়িয়ে কায়ান। আরিয়া হুহু করে কেঁদে উঠল। কায়ান বুকে আরিয়াকে আবিষ্কার করতেই শক্ত হাতে জড়িয়ে ধরল তাকে। ভিতরটা বড্ড খচখচ করছিল। কলিজাটা শুকিয়ে কাঠ হয়ে গেছিল। এবার যেন একটু পানি এলো কলিজায়। কায়ান আরিয়ার মাথায় হাত রেখে বলে, কাম ডাউন আরিয়া, কিচ্ছু হয়নি। আমি আছি তো দেখো, লুক অ্যাট মি। আরিয়া মাথা উঁচিয়ে বলে, আপনাকে কত খুঁজেছি আমি কায়ান, কিন্তু পাইনি। দম বন্ধ হয়ে আসছিল আমার। আপনি কোথায় চলে গেছিলেন? আজকে যদি কিছু হয়ে যেত আমার? কায়ান আরিয়াকে শান্ত করার চেষ্টা করে। অভয় বাণী দেয়। বলে, আরিয়া কেঁদো না প্লিজ। দেখো এটা রাস্তা, আমরা রিসোর্টে যে কথা বলবো। চলো এখন। আরিয়া থামে। আশেপাশে তাকায়। উপলব্ধি করে ও কায়ানের বাহুডোরে আছে। চট করে সরে দাঁড়ায়। চোখ মুছে। কায়ান ইশারায় গাড়িতে উঠতে বলে। ডল বসে আছে ভিতরে। আরিয়া গিয়ে ডলের পাশে বসে। ডল উত্তেজিত হয়ে বলে,
আন্টি, আমি তোমাকে কত মিস করেছি জানো? তুমি আমাকে রেখেই চলে গেছিলে। তোমার সাথে দেখা করতে আমি আবার চাচুকে এদিকে নিয়ে এসেছি। ডলকে জড়িয়ে ধরে আরিয়া। কপালে চুমু খায়। দুগালে হাত রেখে বলে, থ্যাংক ইউ সোনা। ডল জিজ্ঞেস করে কি হয়েছিল। আরিয়া সব বলে। কায়ানের চোখ লাল হয়ে ওঠে। নিজেকেই গালি দেয় কেন ওকে বাসে না উঠিয়ে এসে চলে গেছিল। আরিয়া সিটে গা এলিয়ে দিয়ে জোরে নিঃশ্বাস নেয়। ভাবে সারাদিন কত কি হলো তার সাথে। বন্ধুদের সাথে ঘুরতে এসে দেখা হয়ে গেল ডল আর কায়ানের সাথে। অদ্ভুত, বড়ই অদ্ভুত। এই যেন এক অপ্রত্যাশিত কোনো সাক্ষাৎ। চেনা নেই জানা নেই, হুট করেই আপন হয়ে গেল কেমন। জানা নেই সামনে কি হবে। এই অচেনার জগতে আরো কি কি চেনা জানা হয়ে যাবে তার। জ্যোৎস্নার রাত, আলোকিত হয়ে আছে পুরো বান্দরবন এলাকা। বৃষ্টির শেষে পাহাড়ি এলাকা দেখতে যেন আরো স্নিগ্ধ লাগে। আশেপাশের ঘরবাড়িগুলো আলোয় ঝলমল করছে। মৃদু বাতাসে শরীর শিউরে উঠছে। বান্দরবনের আশেপাশেই 4 স্টার রিসোর্টের ডিভানে বসে আছে আরিয়া, ডল আর কায়ান। একটি জালির মধ্যে আগুন জ্বলছে। তিনজনে বসে রয়েছে সেই আগুনের জালি ঘিরে। একটি ফ্রক পরে ডল বসে রয়েছে, আরিয়ার পরনে ব্লু রঙের কুর্তি সেট যা কায়ান রিসোর্টে এসে আরিয়াকে কিনে দিয়েছে। আরও 3টে ড্রেস কিনে দিয়েছে। আরিয়া বাদ সাধলে কায়ান ধমকে ধামকে দিয়েছে। কায়ানের পরনে ছাই রঙের টি শার্ট আর কালো ট্রাউজার। মাত্রই শাওয়ার নেওয়ায় চুলগুলো কপালে লেপ্টে আছে। আরিয়া না চাইতেও কায়ানকে বারবার পরখ করছে। কায়ান খেয়াল করে কিছু বলে না। একজন সার্ভেন্ট এসে চিকেন ফ্রাই আর কোক দিয়ে যায়। ডল চিল্লিয়ে বলে, ইয়ে, আমার পছন্দের খাবার। আরিয়া, কায়ান দুজনেই হাসে। আরিয়া বলে, আমার ফোনটা একটু চার্জ দিয়ে দিন না। বাড়িতে একটু কথা বলি। সবাই টেনশন করছে বোধ হয়। কায়ান ফট করে উত্তর দেয়, কেউ কিছুই করছে না। আর নেটওয়ার্ক ব্যবস্থা একদমই নেই এখানে। কিছু একটা হয়েছে, কোনো স্ট্রাইক আর কি, এর জন্য বাস, ট্রেন আর নেটওয়ার্ক সবই বন্ধ। কি মুসিবতে পড়লাম আমি। ডল মজা করে খায় আরিয়াকে খেতে বলে। আর বলে, শোনো মামুনি, আমার চাচ্ছু থাকতে তোমার কোনো চিন্তা নেই বুঝলে। কায়ান চোখ পাকায়। আরিয়া বলে, তুমি কি মামুনি বললে আমাকে? ডল মাথা দুদিকে নাড়ায়। সে বলেনি বুঝায়। আরিয়া কপাল কুঁচকায়। সে কি ভুল শুনল নাকি? আরিয়া আবারও কিছু বলবে কায়ান বলে। কই, ডল কিছুই বলেনি। তুমি খাও না, দেখো অনেক মজা। আরিয়া মেনে নেয়। ভাবে সে হয়তো ভুল শুনেছিল। খেতে খেতে ডল বলে, চাচ্চু আন্টিকে গান শোনাও না। জানো আন্টি, আমার চাচ্চু অনেক ভালো গান গায়। কায়ান না করে। ডলকে বলে, তাড়াতাড়ি শুতে হবে নয়তো কালকে ঘুরতে নিয়ে যাব না কিন্তু। ডল জোর করে, কায়ান নারাজ। সে গাইবে না। এক পর্যায়ে দুজনের তর্ক লাগে। ডল বলে, চাচ্চু তুমি গান না শোনালে আমি আম্মুকে বলে দিব তুমি আমার কথা শোনোনি। কায়ান জেদ দেখিয়ে বলে, ডল, কথা না শুনলে কিন্তু রেগে যাব আমি। আমি রেগে গেলে কিন্তু তোমার বিয়ে হবে না চাচ্চু। ডল বেশি হচ্ছে কিন্তু। আরিয়া একবার ডলকে দেখছে তো একবার কায়ানকে। এক পর্যায়ে আরিয়া বলে, স্টপ। থেমে যায় দুজন। আরিয়া বলে, মি
কায়ান চৌধুরী একটু গান গাইলে কি হয়? ছোট মেয়ে কেন তর্ক করছেন? ডল খুশি হয় আরিয়াকে তার পক্ষে কথা বলতে দেখে। কায়ান অপলক তাকিয়ে থাকে আরিয়ার দিকে। ডলকে বলে, একটাই কিন্তু। ডান। কায়ান চলে যায় গিটার আনতে। ডল আর আরিয়া হাইফাইভ নিয়ে নেয়। কায়ান আসে হাতে গিটার নিয়ে। আরিয়া আর ডল নড়েচড়ে বসে। টুংটাং শব্দ তোলে কায়ান। গাইতে লাগে, আমার সকল অভিযোগে তুমি। তোমার মিষ্টি হাসিটা কি আমি? আমার না বলা কথার ভাজে। তোমার গানের কত সুর ভাসে। তোমায় নিয়ে আমার লেখা গানে অযথা কত স্বপ্ন বোনা আছে। আমার হাতের আঙুলের ভাজে তোমাকে নিয়ে কত কাব্য রটে। হে, ভুলিনি তো আমি তোমার মুখে হাসি। আমার গাওয়া গানে তোমাকে ভালোবাসি। আসো আবারও কাছে, হাতটা ধরে পাশে। তোমায় নিয়ে যাব আমার পৃথিবীতে। এই পৃথিবীতে। হে, এই পৃথিবীতে। চুপ হয়ে যায় কায়ান। আরিয়া চোখ বুজে শুনছিল, তার রেশ এখনো কাটেনি। ডল হাততালি দিয়ে ওঠে। চমকে ওঠে আরিয়া, গান শেষ। মুচকি হেসে আরিয়া বলে, বাহ কি সুন্দর গান গান আপনি। আপনার তো সিঙ্গার হওয়া উচিত। হালকা হাসে কায়ান। ডলকে বলে, মা চলো তোমাকে ঘুম পাড়িয়ে দেই। ডল বাদ সাধে বলে, আন্টি ঘুম পাড়াবে, তুমি যাও তোমার রুমে। আরিয়া চোখের ইশারায় বলে সে পারবে। কায়ান গিটার হাতে চলে যায়। দীর্ঘ করে শ্বাস নেয় আরিয়া। মনে মনে ভাবে, ঈশ্বর আরেকটা গান যদি শুনতে পারতাম। ভোরবেলা রিসোর্টের বারান্দায় দাঁড়িয়ে পাহাড়ি ঠান্ডা বাতাস নিতে নিতে ভাবছে কায়ান, আজ কোথায় যাবে। ডল আর আরিয়াকে উঠিয়ে হালকা নাস্তা সেরে নেয় তারা। তখন সকাল 7টা। ডল ঘুমু ঘুমু চোখে খাচ্ছে। কায়ান বলে, 1 ঘন্টা টাইম দিচ্ছি দুজনকে। ঝটপট রেডি হয়ে নিচে নামবে। ঠিক 8টায় আমরা এখান থেকে বের হব। কেমন? কায়ান রেডি হয়ে নিচে নামে। পরনে নীল রঙের শার্ট আর ক্রিম রাঙা প্যান্ট। গাড়ি ঘেঁষে দাঁড়াতেই ডল আর আরিয়ার দেখা মেলে। দুজনেই হালকা গোলাপি রঙের জামা পরেছে। দুজনকে দেখে কায়ান ওয়েলকাম করে গাড়িতে ওঠার জন্য। দুজনেই হেসে গাড়িতে উঠে যায়। তখন ঘড়ির কাঁটায় 8টা। গাড়িতে উঠে রওনা হয় তারা, উদ্দেশ্য চিম্বু পাহাড়। রাস্তাটা বেশ আঁকাবাঁকা। দুই পাশে উঁচু নিচু পাহাড়, মাঝে মাঝে গা ছমছম করা খাড়া রাস্তা। ডল উচ্ছ্বসিত কণ্ঠে বলে, কেমন যেন লাগছে চাচ্ছু। আরিয়াও কেমন চুপসে আছে। ভিতরটা ছমছমে হয়ে আছে। কায়ান বলে, এই বাঁকা রাস্তায় এর সৌন্দর্য। আর কিছুক্ষণ পরই আমরা পাহাড়ের চূড়ায় পৌঁছে যাব। আরিয়া বলে, কি সুন্দর। এখানে যদি আমার একটা বাড়ি থাকতো, আমি প্রায় এসে ঘুরে যেতাম। আমার চাচ্চুর সোনা। বেশি কথা বলতে নেই। ডল কিছু বলতে নিবে, কায়ান কথা কেড়ে ডলকে চুপ করায়। আরিয়া ভাবে, এরা কেমন যেন কিছু বলতে নিয়েও বলে না। আচ্ছা, আমি যে এভাবে ঘুরছি, বাড়ির যে কি অবস্থা কে জানে। ঘুর, যা খুশি হোক। আরিয়াকে বিড়বিড় করতে দেখে কায়ান রুনা যায়। আরিয়া দুদিকে মাথা নাড়ায়।
9টার মধ্যে পৌঁছে যায় তারা চিম্বু পাহাড়ের চূড়ায়। চায়ের কাপ হাতে নিয়ে চারদিকের পাহাড় ঘেরা রাজত্ব দেখতে দেখতে সময় কাটায়। কিছু ছবিও তোলে। গল্প, আড্ডা, কায়ানের গান সবকিছু মিলিয়ে 1 ঘন্টা বেশ মজা করে তিনজন। আরিয়ার মনে হয় বুঝি কত চেনা ডল আর কায়ান এত মজা করছে ভেবেই ভিতরটা হালকা লাগে তার। বাড়ির চিন্তা মাথায় রাখেই না। 10টা নাগাদ আবার গাড়িতে উঠে বেরিয়ে পড়ে নীলগিরির পথে। প্রায় 11টার দিকে নীলগিরি পৌঁছে যায়। কায়ান, ডল আর আরিয়াকে রেখে যায় স্থানীয় পুলিশের চেকপোস্ট এন্ট্রি করতে। অতপর উপরে উঠে মেঘের ভিতর দাঁড়িয়ে থাকে তিনজন। কখনো মনে হচ্ছে মেঘ তাদের গায়ে লেগে যাচ্ছে। দারুণ অনুভূতি। আরিয়া শব্দ করে বলে, আই লাভ ইউ মেঘের রাজ্য। সারা জীবন মনে রাখবো তোমায়। ডল বলে, আর আমরা? শব্দ করে হাসে আরিয়া। কায়ান চেয়ে থাকে আরিয়ার পানে। আরিয়া ডলকে জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ টু ডল সোনা। তোমাকে কখনো ভুলবো না আমি। আর আমার চাচ্ছু? আরিয়া কায়ানের দিকে তাকায় এক পলক। অতপর মিষ্টি করে হেসে বলে, তাকে তো আরো বেশি করে মনে রাখবো। কারণ তোমার চাচ্ছুর বিয়েটা খেতে হবে না? ডল হাসে। আরিয়ার গালে টুপ করে চুমু খায়। কায়ান তাড়া দিয়ে বলে, ওকে এবার চলো, আমরা লাঞ্চ করব। কোথায়? নীলগিরি রিসোর্টের রেস্টুরেন্টে। প্রি বুকিং দেয়া আছে। চলো। আবার ফিরতেও হবে। তিনজনে মিলে খাবার শেষ করে। বেশ কয়েকটা ছবিও তোলে তারা। বিকেল 3টার দিকে ফিরতে শুরু করে বান্দরবন শহরের দিকে। কায়ান বলে, আরিয়া, জি, বৌদ্ধ মন্দির দেখবে? যাওয়া যায়। আরিয়ার কথা মতো ফেরার পথে স্বর্ণ মন্দির, গোল্ডেন টেম্পল ঘুরতে যায় কায়ান। সূর্যাস্তের আগে পাহাড়ের কোলে এই বৌদ্ধ মন্দির দেখতে বেশ সুন্দর দেখায়। আরিয়া মুগ্ধ হয়ে দেখে তা। ভাবে, কি ভাগ্য আমার, কি করতে আসলাম আর কত কি দেখলাম। ভেবেই হাসে আরিয়া। কায়ান অবাক চোখে তাকিয়ে দেখে আরিয়াকে। কত ইনোসেন্ট একটা মেয়ে। কত সহজে মিশে গেছে তাদের সাথে। এরকম একটা মেয়ে কায়ানের জীবনে থাকলে খুব একটা কষ্ট হবে না তার ইহকাল পাড়ি দিতে। মুচকি হাসে কায়ান। 2 কদম এগিয়ে যায় আরিয়ার দিকে। ঘাড়ের কাছে হালকা ঝুঁকে বলে, তুমি খুশি থাকলে তোমাকে ভারী মিষ্টি লাগে। বলেই উল্টো দিকে হাঁটতে থাকে কায়ান। আরিয়া পাথর হয়ে দাঁড়িয়ে থাকে। শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়। অদ্ভুত অনুভূতি। গলায় আবারও কিছু জটলা পেকে যায়। আরিয়া ভেবে পায় না কায়ান তার কাছাকাছি আসলে কেন তার এমন লাগে। কই তার বন্ধুদের দিক থেকে তো কখনো এমন অনুভূতি সে পায়নি। কায়ানি কেন? দমকা হাওয়ায় আরিয়ার চুলগুলো উড়ে যায়। কানের কাছে জমে থাকা ঘাম শীতল হয়ে যায় যেন। চোখ বুজে শ্বাস নেয় আরিয়া। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজায়। মুখে আওড়ায়, তুমি লজ্জা পাচ্ছ আরিয়া। দিনের শেষে রিসোর্টে ফিরে গিয়ে ফ্রেশ হয় তিনজন। গরম চা নিয়ে বারান্দায় বসে দিনের গল্প মনে করতে করতে সময় কাটায়। তিনজনে মিলে রাতে হালকা খাবার খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ে। কালকে তাদের ঘোরাঘুরি শেষ দিন। তারপরই যার যার গন্তব্যে ফিরতে হবে ভাবতেই মন খারাপ হয়ে যায় আরিয়ার। বালিশে মাথা রেখে হাজারো চিন্তায় মস্তিষ্ক ভরে তোলে।
তারপর আস্তে আস্তে ঘুমের রাজ্যে পাড়ি জমায়। ভোর 6টায় ঘুম ভাঙে আরিয়ার। আড়মোড়া ভেঙে ডিভানে চলে যায়। যেতেই চমকে ওঠে। কায়ান হাতে কফি নিয়ে দাঁড়িয়ে। আরিয়া পিছন থেকে বলে ওঠে, এ কি, এত সকালে আজকে? কফি হাতে ঘুরে তাকায় কায়ান। মুচকি হেসে বলে, আপনি এত তাড়াতাড়ি উঠেছেন কেন শুনি? আরিয়া হাই তুলতে তুলতে বলল সে জানে না। হঠাৎই ঘুম ভেঙে গেল। কায়ান বলে, কফি খাওয়া যায়, ওয়েট এনে দিচ্ছি। কায়ান যাওয়ার জন্য পা বাড়াতেই আরিয়া তার হাতের কফি নিয়ে নেয়। কায়ানের চোখে চোখ রেখে বলে, এক কাপেই হয়ে যাবে। টেক ইট ইজি ওকেই বলেই চোখ টিপ দেয়। কায়ান হা হয়ে তাকিয়ে থাকে। ঘুম থেকে উঠে কি এমন হয়ে গেল আরিয়ার? কায়ান ভ্রু কুঁচকায়। আরিয়া হেসে বলে, চলুন না হেঁটে আসি একটু। আরেক দফা অবাক হয় কায়ান। বলে, কোথায় যাবেন ম্যাডাম? আরিয়া কফির কাপে চুমুক দেয়। মুখে চ চ শব্দ করে বলে, উহু, ম্যাডাম নয়, আপনার মুখে পিচ্ছি আর তুমি শুনতেই ভাল লাগে আমার। চোখগুলো বড় বড় করে ফেলে কায়ান। কি টোনে কথা বলছে আরিয়া? কফি শেষ করে আরিয়া আর কায়ান হাঁটতে যায়। রিসোর্টের আশেপাশে বেশ শান্ত পরিবেশে দুজন হাঁটাহাঁটি করে। গল্প করতে করতে দুজন খেয়াল করে ঘড়ির কাঁটায় তখন 6:53। কায়ান তাড়া দিয়ে বলে, চলো ভিতরে যাই, খেয়ে দিয়ে রেডি হতে অনেক সময় লাগবে। ডলকে উঠাতে হবে। তিনজনে নাস্তা সেরে সকাল 8টার মধ্যে রওনা হয় থানচির উদ্দেশ্যে। থানচি যেতে সময় লাগে প্রায় 5-6 ঘন্টা। কায়ান কিছু হালকা খাবার নিয়ে নেয় সাথে করে। থানচি যাওয়ার রাস্তার দৃশ্য অসাধারণ। ডল আর আরিয়া বেশ অবাক হয় রাস্তার সৌন্দর্য দেখে। তারা পথে থেমে ছবি তোলে। আরিয়ার পরনে সি গ্রিন কালার লং টপস আর জিন্স, গলায় স্কার্ফ পেঁচানো। ডল পরেছে কালো রঙের টপস। কায়ানের ফোনে কত শত ছবি আরিয়া আর ডল উঠল। আরিয়া বলে, শুনছেন মি? কায়ান আমাকে কিন্তু আপনার নাম্বারটা দিবেন। হোয়াটসঅ্যাপে সকল ছবিগুলো দিবেন কিন্তু। কায়ান বলে, যদি না দেই? ছবি প্রতি 2 টাকা করে দিতে হবে। আরিয়া ভাব দেখিয়ে বলে, আপনার ফোন আর আপনি সহ আমি কিনে নিব। চেনেন আমাকে? কায়ান ভয় পাওয়ার মতো করে। ডল কিটকিটিয়ে হেসে ওঠে। আরিয়া ভাব নিয়ে অন্যদিকে ফিরে হাসে। ভাবে, ইসোস কেমন যেন বেশিই কথা বলছি আজ। থানচি পৌঁছে নৌকা ভাড়া করে কায়ান। ছোট ছোট কাঠের নৌকা পাহাড়ি নদীর উপর দিয়ে বয়ে যাচ্ছে, দেখতে বেশ লাগে। নৌকায় ভ্রমণের সময় লাইফ জ্যাকেট পরে নেয় তিনজন। ডল বলে, চাচ্ছু কেমন যেন অ্যাডভেঞ্চারের ভাইবস আসছে। ডলের কথায় কায়ান আর আরিয়া হাসে। ডল ছোট হলেও মেয়েটার বুদ্ধি ভার। এ বয়সে মেয়েরা সচরাচর এমন হয়ই না। তবে ডল মিষ্টি দেখতে, একদম ডলের মতো। তার চেহারায় বিদেশের ছোঁয়া আছে বটে, তবে চট করে দেখলে কেউ বাংলাদেশেরই বলবে। নৌকায় করে রেমাক্রি পৌঁছায় তারা। চারপাশে পাহাড়, নীল সবুজ পানির মধ্যে দিয়ে নৌকা এগিয়ে যায়। মনে হয় যেন কোনো সিনেমার দৃশ্য। নৌকা থেকে নেমে একটু হাঁটলেই নাফাখুন ঝর্ণা। ঝর্ণার গর্জন আর ঠান্ডা পানিতে পা ডুবিয়ে ক্লান্তি দূর করে তিনজন। আরিয়া বেশ মুগ্ধতার সাথে পানি দেখে।
হালকা পানির ছিটা কায়ানের উপর ফেলে। কায়ান চোখ ছোট করে ফেলতেই ডল আর আরিয়া খিলখিল করে হেসে ওঠে। কায়ান ভাবে, আরিয়া ঠিক ডলের মতো। পিচ্ছি কোথাকার। দুপুর নাগাদ ফিরে এসে থানচি থেকে বান্দরবন শহরের দিকে রওনা হয় কায়ানরা। বিকেল ৫-৬টার মধ্যে রিসোর্টে ফিরতে হবে। কায়ানের কিছু কাজ আছে, তাই তারা আর ঘোরাঘুরি করে না। রাত তখন 10টা। রাতের নরম আলোতে রিসোর্টের বারান্দায় বসে আছে আরিয়া আর কায়ান। পাশে গরম কফি, আর চোখের সামনে পাহাড়ের কালো ছায়া। মনে হচ্ছে যেন পাহাড় তাদেরকে আপন করে নিয়েছে। সন্ধ্যা থেকে রাতে খাওয়ার আগ অবধি কায়ান ব্যস্ত ছিল। এ সময়ে আরিয়ার সাথে কায়ানের কোনো কথা হয়নি। ডল রুমে বসে গেমস খেলছে। একটু পর পর এসে আরিয়াকে দেখাচ্ছে আর বলছে, আন্টি দেখো তো অ্যাঞ্জেলাকে কোন ড্রেসে ভালো লাগছে। আরিয়া ছুট করে দিলে কায়ানকে বলছে, চাচ্ছু ঢাকা যেয়ে আমাকে কিনে দিও এমন একটা ড্রেস। কায়ান উত্তরে ডলকে বলছে আচ্ছা, আর আরিয়াকে বলছে, তোমারও লাগবে। আরিয়া হালকা হেসে বলে, মজা নিচ্ছেন আপনি। কায়ান ল্যাপটপে মুখ গুজে কিছু করছে আর আরিয়ার সাথে কথা বলছে। ল্যাপটপ থেকে চোখ তুলে কায়ান বলে, না একদমই না। তুমিও তো ডলের মতোই, তাই তোমাকে জিজ্ঞেস করলাম আর কি। আরিয়া কফি খেতে খেতে কায়ানকে দেখে। কায়ানের কোকড়া চুল, স্বাভাবিক লম্বা কায়ান। এই 2 দিনে আরিয়া কেমন যেন কায়ানের প্রতি একটু দুর্বল হয়ে গেছে। কায়ানের সবকিছুই কেমন আরিয়ার ভালো লাগে। কায়ানের কথা বলার ধরন, কায়ানের দায়িত্বশীলতা, বিনয়ভাব কেমন যেন আরিয়ার বেশ ভালো লাগে। কায়ান তার দিকে তাকালে আরিয়ার কেমন কেমন লাগে। সব কেমন এলোমেলো হয়ে যায়। আরিয়া ভাবে, আমি কি মি? কায়ান আদিয়ান চৌধুরীর প্রেমে পড়লাম নাকি? আরিয়া এভাবে চেয়ে আছে দেখে কায়ান কপাল ভাঁজ করে। আরিয়ার দিকে তাকিয়ে ভ্রু নাচায়। আরিয়া কিছু বলে না, সে তো কায়ানকে দেখতে ব্যস্ত। কায়ান ফিসফিস করে বলে, কি দেখছো পিচ্ছি? আরিয়া ফট করে উত্তর দেয়, কেন আপনাকে দেখছি। কায়ান ঠোঁট বাঁকিয়ে হাসে। আরিয়া সজ্ঞানে নেই। কোনো কল্পনার জগতে ঘুরে বেড়াচ্ছে তার মন মস্তিষ্ক। কায়ান আবারও একই টোনে বলে, কি কি দেখলে শুনি। কেন আপনার চোখ, নাক, গাল, ঠোঁট? আর? আরিয়া বলে, আর? চাচ্ছু আমি ঘুমাতে গেলাম। আন্টি তোমাদের গল্প শেষ হলে চলে এসো। গুড নাইট। ডলের কথায় চোখ বড় বড় করে ফেলে আরিয়া। খেয়াল করে কায়ান তার অনেকটা কাছে। আরিয়া শুকনো ঢোক গিলে বলে, এভাবে আপনি এখানে কেন? শব্দ করে হাসে কায়ান। আরিয়া বুকে ফু নেয়। চমকেছে, সে বড় চমকেছে। কায়ান বলে, এতক্ষণ কি কি বলেছ মনে আছে? আরিয়ার মাথা ঝিমঝিম করে। কি বলেছে কিছুই তো মনে নেই। কোথায় হারিয়ে গিয়েছিল কে জানে। আরিয়া বলে, কি বলেছি আমি? কায়ান কিছু বলে না। ল্যাপটপটা বন্ধ করে বলে, ওই হুমম, গান শুনবে? আরিয়া মুখে বিড়বিড় করে, কায়ানের ওই ডাকে কিছু তো ছিলই। মুগ্ধ হই কেন বারবার তার কথায়। ঈশ্বর, আমি বোধহয় প্রেমে পড়ে গেলাম। আরিয়াকে বিড়বিড় করতে দেখে কায়ান আবার বলে, ওই হোয়াট? চোখ বুজে ফেলে আরিয়া কানে বারবার বাজতে থাকে, ওই ওই। আরিয়া মৃদু হেসে বলে, শর্ত আছে। কায়ান বলে, আবার শর্ত?
হুম হুম, একটা গান শোনালে হবে না? আরো শুনবো, কায়ান বলে। ঠিক আছে, তাহলে গিটারটা তুমি নিয়ে এসো। ফটাফট গিটার নিয়ে হাজির হয় আরিয়া। মুখোমুখি বসে আছে দুজন। কায়ান গিটারের তারে টুনটান আওয়াজ করে। আরিয়া ঘোর লাগা চাহনিতে চেয়ে দেখে কায়ানকে। কায়ান গান ধরে। ও, ওই খোদাই জানে। মুচকি হাসে আরিয়া। আরিয়ার দিকে চেয়ে কায়ান গাইতে থাকে। এই মনটাকে লিখে দিলাম তোরই নামেতে। তুই কি আসবি বল না রে, প্রেমে টানে। কায়ান গাইছে মুখে, ওদিকে আরিয়ার ভিতরে চলছে উত্তাল পাথারের ঢেউ। কি করে থামাবে তা? কোনো এক কল্পনার জগতে হারিয়ে গেছে আরিয়া। কায়ানের গলার সুরে তলিয়ে গেছে সে। আবারও শোনা যায় পৃথিবীর সবটুকু সুখ দেব যে আমি তোকে, সব বাধা পেরিয়ে, যদি তুই আসিস ছুটে। ও বড়ই নাজেহালেই দিল। থামে কায়ান। আরিয়ার পানে চেয়ে থাকে। আরিয়া কিছু না বলে নিজেও গান ধরে। গাইতে থাকে। ও, ও স্বর্গ চাই না আমি, যদি তোকে আমি পাই, তোর চেয়ে প্রিয় যেন এই ধারায় কেহ নাই। হাততালি শব্দে চমকে তাকায় দুজন। ডল দাঁড়িয়ে, চোখ দুটো বড় বড় করে ফেলে আরিয়া। বলে, ডল, তুমি না ঘুমাতে গেলে? কখন উঠলে? ডল বলে, তুমি গিটার নিয়ে আসার সময় উঠে পড়েছি। কায়ান চোখ গরম করে বলে, ভেরি ব্যাড মা। কটা বাজে খেয়াল আছে? ডল আরিয়ার কোলে যেয়ে বসে গল জড়িয়ে ধরে বলে, বারে যদি না উঠতাম তাহলে তো মামনির গানই শুনতে পারতাম না। কায়ানের কাশি উঠে যায়। আরিয়া ভাবে, ডল আমাকে আবার মামুনি বলেছে। বলুক, ভালোই লাগে। আরিয়া কিছু না বলে ডলকে নিয়ে রুমের দিকে হাঁটা দেয়। আবার ফিরে এসে কায়ানের মুখের সামনে চোখে চোখ রেখে বলে, ডলের মামুনি যদি মিসেস কায়ান আদিয়ান চৌধুরী হয় তাহলে ডলের ডাকটা অ্যাকসেপ্টেড। বলেই চোখ মারে আরিয়া। এক মুহূর্ত দেরি না করে ছুটে পালায়। বুকে হাত রেখে বার কয়েক শ্বাস নেয় কায়ান। ভয়ঙ্কর মেয়ে একটা। কখন কিভাবে কথা বলে সব ভিতর দিয়ে যায় কায়ানের। কায়ান মুচকি হাসে। মুখে আওড়ায়, তুই জানে জিগার। ওই খোদাই জানে। রাত 12:03। থেকে থেকে শোনা যায় কুকুরের কর্কশ ডাক। শহর হওয়ায় রাস্তার শব্দে চারপাশ গুমগুম করছে। কোলে গিটার নিয়ে খোলা বারান্দায় দেয়ালে হেলান দিয়ে বসে আছে আরিয়া। পাশেই রাখা কফির কাপ, তাতে ধোয়া উঠছে অবিরাম। চোখ বুজে কায়ানের ভাবনায় মগ্ন সে। বারবার ফোনের স্ক্রিনে তাকাচ্ছে আর ভাবছে কায়ানটি কি একটা কল করবে নাকি করবে না। মাথা ঝিমঝিম করছে কেমন যেন। কফির কাপে চুমুক দিতেই ভ্রুম ভ্রুম আওয়াজে ফোন বেজে ওঠে আরিয়ার। চমকে উঠে সেদিকে তাকায় আরিয়া। মুখে কারান্ত শব্দ করে ফোন রিসিভ করে। ওপাশ থেকে ভেসে আসে, একটু ঘরে আয় তো। কল কেটে দরজার দিকে পা বাড়ায় আরিয়া। বিরক্তিতে তার চোখ মুখ কুঁচকে যায়। এই ঘর থেকে অন্য ঘরে একটু ডাকলেই যেখানে শোনা যায়, সেখানে আরিয়ার মা তাকে কল করে আহ্বান করছে। মায়ের ঘরে যেতেই দেখে বিছানাতে প্রায় 15টার মতো শাড়ি ছড়ানো। আরিয়া উপরে তাকায়। মনে মনে বলে, আল্লাহ একটু হেল্প করিও।
এই শাড়ি থেকে যেন একটাও আমার না পরতে হয়, তাহলেই আমি শেষ। আরিয়াকে ওভাবে দেখে আরিয়ার আম্মু আসিয়া বলেন, কি রে, অমন করে কি করছিস? ভেতরে আয়, বস, এখানে আয়। একটি শুকনো ঢোক গিলে আরিয়া গিয়ে বসে বলে, আম্মু এগুলো কি করছো? দেখতো কোনটাতে আমাকে ভাল লাগবে। আরিয়া মনে মনে খুশি হয়, তার মানে তার পড়তে হবে না। আরিয়া বলে, আম্মু তুমি এই ভারী ভারী শাড়ি পরে কোথায় যাবে বলো তো? কোনো দাওয়াত নাকি? না, বাসায় মেহমান আসবে। আর কে বলেছে আমি ভারী শাড়ি পরব? ভারী শাড়ি তুই পরবি, আর আমার জন্য হালকা কালারের একটা বেছে দে। ভিতরটা কেমন চেপে আসে আরিয়ার। এরকম শাড়ি কেন পরতে বলে? কি হবে? তার কি বিয়ে হয়ে যাবে? অবশ্য ছোট ভাই আরিয়ানের থেকে সে একটু আকটু শুনেছিল বটে, কিন্তু পাত্তা দেয়নি। হায় হায়, কি হবে তার বিয়ে হলে? সে তো কায়ানকে পছন্দ করে। না না, ভালোবেসে ফেলেছে। তাহলে? আরিয়া বলতেও পারবে না সে কথা। আরিয়া একটু কেসে বলে, আচ্ছা আমি কেন এত ভারী শাড়ি পরবো বলো তো আম্মু? এগুলো কি আমি সামলাতে পারি? আর আমার হাইট কত কম দেখেছো তুমি? এত বড় বড় শাড়ি আমার লাগবেই না। বিরক্ত হয় আসিয়া বেগম। মেয়ের এত প্রশ্নের উত্তর দিবে কিভাবে সে? তাই এক কথায় বলে, তুমি শুধু বলো কোনটা পরবে, এত কথা বলো না। আমার মাথা ব্যথা করে। আমি পছন্দ করলে তো সেটা তোমার পছন্দ হয় না। মেয়েকে এভাবে বলছো কেন? আনিসুর রোমান চৌধুরী। আরিয়ার বাবার কণ্ঠে চকিতে তাকায় আরিয়া। আরিয়ার মা বলে, ঈশস তুমি কথা বলো না তো। তোমার জন্যই আমার মেয়েটা এমন। আনিসুর মেয়ের কাছে বসতে বসতে বলে, মামুনি, তোমার শাড়ি আমি পছন্দ করে দিচ্ছি। আরিয়া করুণ দৃষ্টিতে তাকায় তার বাবার দিকে। বলে, কিন্তু বাবা। ডোন্ট ওয়ারি বাবা। তোমার কি তোমার বাবার উপর ভরসা আছে? আরিয়া মাথা দোলায়। অর্থাৎ হ্যাঁ। আনিসুর হেসে বলে, ঠিক আছে, এখন যেয়ে শুয়ে পড়ো। কালকে সকাল সকাল উঠে আমার মেয়ে এই গাঢ় গোলাপি রঙের শাড়িটা পরবে। আরিয়ার কেমন কান্না পাচ্ছে, গলাটা ধরে আসছে, চোখ ছাপিয়ে পানি আসে। আনিসুর মেয়ের মাথায় হাত বুলায়। আরিয়া ফুপিয়ে ওঠে। আসিয়া এসে মেয়ের কাছে দাঁড়িয়ে যায়। বলে, এখন কাঁদছিস না? কালকে যদি তোকে হাসতে দেখি তখন তোর বাবার সাথে আমার ফাটাফাটি। এই বলে আসিয়া বেরিয়ে যায়। আনিসুর ভেঙিয়ে বলে, তোর বাবার সাথে আমার ফাটাফাটি? আরিয়া ফিক করে হাসে। আরিয়ার বাবা বলে, তোকে কখনো তোর মা আর আমি কাঁদিয়েছি? পাগল মেয়ে আমার, তুই সারা জীবনই হাসবি। কান্না নয় মা, তোমার মা বাবার উপর ভরসা রাখো। এখন যাও, লক্ষ্মী মেয়ের মতো ঘুমাও গিয়ে। আরিয়া চলে যায়। ঘরে যেয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজে বলে, আমি কি করে হাসব? কায়ান ছাড়া অন্য কারো হলে কি করে হাসব আমি? হুড়মুড় করে ঘরে ঢোকে আরিয়ান। আরিয়াকে আয়নার সামনে দাঁড়াতে দেখে আরিয়ান অবাকের সুরে বলে, কি রে পেতনি, তুই আবার আয়না দেখছিস? কি হবে বলতো, তোর কি এই পেতনি মার্কা চেহারা ঠিক হবে বলতো আপু? আরিয়ার মনটা এমনিতেই ভালো না, আবার আরিয়ান এমন করছে। আরিয়া হাতে চিরুনি নিয়ে আরিয়ানের দিকে তেড়ে যায়। আরিয়ান এক লাফে বিছানায় উঠে যায়। বলে, আপু, আপু আমি বলি শোন, তোকে যেই ছেলে দেখতে আসবে আমি তার ছবি এনেছি। আরিয়া ছুটছে আরিয়ানের পিছে। আরিয়ান সারা ঘর দৌড়াচ্ছে আর আরিয়া পিছে পিছে দৌড়াচ্ছে।
ছেলের ছবির কথা শুনে আরিয়া থেমে যায়। আরিয়ান হাঁপাতে হাঁপাতে বলে, ওয়েট ওয়েট, মারিস না ভাই। দেখ, তোর ওই টেবিলটার উপরে একটা ডায়েরির মাঝে আছে, তুই দেখে নিস। আরিয়া দাঁড়িয়ে থাকে। আরিয়ান চলে যায়। যেতে যেতে বলে, পেতনি, তোর জামাই তোর থেকে সুন্দরী আছে, দেখে নিস। ধপ করে বসে পড়ে আরিয়া। চিনচিন ব্যথা করছে বুকে। কি হলো আরিয়ার সাথে? আরিয়ার মনে পড়ে যায় সকালের কথা। হ্যাঁ, সকালেই তো কায়ান আরিয়াকে পৌঁছে দিল। সারা পথ কেউ কারো সাথে কথা বলেনি। ডল পক পক করেছে আর আরিয়া হু হা করেছে। আরিয়াকে নামিয়ে দেওয়ার সময় কায়ান বলেছিল, বলা যায় না ডলের মাম্মিকে কখনটি কিডন্যাপ করে নিয়ে যায়, তাই সাবধানে থাকবেন। ডল আর কায়ানকে বিদায় দিতে মন চাচ্ছে না আরিয়ার। চোখ দুটো কেমন ভিজে ওঠে আরিয়ার। কায়ান আর ডল গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আরিয়া খানিক হাঁটে আর পিছনে তাকায়। মনে মনে ভাবে, কায়ান আমাকে ডাকল না। অমনি কায়ান ডাকে, ওই। আরিয়া ফিরে তাকায়। ছুটে কায়ানের কাছে চলে যেতে ইচ্ছে করে, কিন্তু পারে না। কায়ান আর ডল হাত নাড়ায়। আরিয়া হালকা হাসে। অতঃপর চলে যায়। ব্যাস, এতটুকুই ছিল শেষ মুহূর্তের কথা। বাড়িতে আসার পর আরিয়াকে কোনো জবাবদিহিতা করতে হয়নি। আরিয়া খানিকটা অবাক হলেও মনে মনে স্বস্তি পায়। কিন্তু এখন কায়ানের কথা খুব মনে পড়ে আরিয়ার। আরিয়া ভাবে কল করবে, কিন্তু হাত কেমন কাঁপছে। খানিকটা সময় কাটে। আবারও ফোন হাতে নেয় আরিয়া। কায়ানের নাম্বারে কল দেয়। শোনা যায়, এই নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে, অনুগ্রহ করে আবার চেষ্টা করুন। হতাশায় মুখটা শুকিয়ে যায় আরিয়ার। কায়ানের ফোন সুইচ অফ। বার দুই কারো কল দেয় আরিয়া, বাট নো রেসপন্স। এক ফোঁটা নোনা জল আরিয়ার গাল বেয়ে গড়িয়ে পড়ে। ওভাবেই ফ্লোরে শুয়ে পড়ে। রাত গভীর হয়। তার সাথে পাল্লা দিয়ে আরিয়ার কান্নার বেগও ভারী হয়। বালিশ ভিজে একাকার হয়ে যায়। কাউকে ভালোবেসে মাঝ রাস্তায় অন্যের হাত ধরা বড়ই কঠিন, বড়ই। আরিয়া, আমি তোমাকে ভালোবাসি, সেই প্রথম দেখা থেকেই বাসি। তোমার কথা, চাল চলন, আচরণ সবই আমাকে মুগ্ধ করে। খুব করে চাই তোমায়। আমার হবে কি? হাত পা কাঁপছে আরিয়ার। কায়ান হাঁটু গেড়ে বসে একগোছা ফুলের তোড়া হাতে নিয়ে আরিয়াকে বলছে। আরিয়ার যেন বিশ্বাসই হচ্ছে না। চোখজোড়া বুঝে নেয় আরিয়া। ফুলগুলো ধরে বসে পড়ে কায়ানের সামনে। চোখে চোখ রেখে বলে, মি। কায়ান আদিয়ান চৌধুরী, আমাকে বইতে পারবেন তো সারাটা জীবন? শুধু ইহকাল নয়, পরকালেও পিছু ছাড়ব না কিন্তু। রাজি? কায়ান মুচকি হাসে। আরিয়ার গালে হাত রেখে বলে, জি পিচ্ছি। আরিয়া ধরফড়িয়ে উঠে বসে আরিয়া। ঘড়ির কাঁটায় তখন 9:07। আরিয়ার আম্মু আসিয়া ঘরে ঢুকতে রেখে এমন অবস্থায় দেখে খানিকটা অবাক হয়। আরিয়াকে ডাকতেই এই অবস্থা। আরিয়া দুহাতে মুখ ঢাকে। বিড়বিড়িয়ে বলে, ঈশ্বর, স্বপ্ন ছিল। ড্যাম। আসিয়া বলেন, এই কি বলছিস? এখানে কেন তুই? তোর বাবা কি তোকে বিছানায় তোষক টোষক দেয়নি নাকি? আরিয়া মায়ের দিকে তাকিয়ে কপাল ভাঁজ করে ফেলে। বলে, আম্মু, তুমি অলওয়েজ রং টাইমেই কেন আসো, ভালো লাগে না। রেগেমেগে চলে যায় আরিয়া। আসিয়া বেগম মুখে ভেঙচি কেটে বলে, বাপের মতোই সবকটা। বেয়াদবের হার। কটমট করে ওঠে আসিয়া বেগম। বিছানার উপর শাড়ি রেখে হালকা কিছু অর্নামেন্টস বের করতে যায়। আরিয়া ফ্রেশ হয়ে বের হয়। বিছানায় শাড়ি দেখতেই বিরক্ত হয়। আসিয়া বেগম বলে, এই শোন, ঠিক 10টার আগেই রেডি হবি কিন্তু। আমি ওই ঘরে আছি। একটু পরেই কিন্তু সবাই চলে আসবে। হুম।
আরিয়ার আম্মু বেরিয়ে যায়। আরিয়া শাড়ি হাতে বসে থাকে কিছুক্ষণ। ফোন হাতে নিয়ে কল করে কায়ানের নাম্বারে। রিং হয়, তবে কেউ ধরে না। আরিয়া 2বার এর মতো ডায়াল করে, বাট নো রেসপন্স। আছাড় মেরে ফেলে রাখে বিছানায়। 10:14 ড্রয়িং রুমে সোফায় বসে আছে আরিয়া। পরনে গোলাপি রাঙা শাড়ি, হালকা অর্নামেন্টস আর হালকা সাজে বসে আছে মেয়েটা। দেখে মনে হচ্ছে যেন একটি ডল বসে আছে। আরিয়ার হাইট বেশ ছোট, 5 ফিটের একটু কম। ফর্সা গায়ের রংটা দারুণ মানিয়েছে। লম্বা চুলগুলো হাত খোপা করে রেখেছে। বিরক্ত নিয়ে বসে বসে ট্যাবে সাবওয়ে সার্ফ গেম খেলছে। আরিয়ার আব্বু এসে বলে, আরিয়ান, কোথায় তুমি? চলো, তারা এসে গেছে। বুকের ভিতরটা কেমন রিম রিম শব্দ করছে আরিয়ার। আসিয়া বেগম এসে মেয়ের চুল খুলে দিয়ে বলে, সুন্দর মতো বসো, গেম টেইম রাখো। আরিয়া মনে মনে ভাবে, কেমন যেন আলাদা অনুভূতি কাজ করছে, ঠিক কায়ানের সাথে দেখা হওয়ার আগ মুহূর্তে যেমনটা হয়েছিল। মাথায় হালকা চাপড়ে নিজেই নিজেকে বলে, কুল আরিয়া, লোকটা ভালো না। ভালো হলে ঠিক তোর ফোন রিসিভ করত, একটা টেক্সট তো অ্যাটলিস্ট করত, তাও করেনি। ভুলে যা, ভুলে যা। 7-5 ভাবতে ভাবতেই কেউ এসে জড়িয়ে ধরল আরিয়াকে। চোখ দুটো ছানাবড়া হয়ে গেল আরিয়ার। বেশ চমকেছে সে। কেউ বলছে, মামনি। ডলের কণ্ঠে আরিয়ার আরো কেমন লাগছে। ডলের দিকে তাকাতেই ডল ইশারা করে কিছু দেখায়। ইশারা অনুযায়ী তাকাতেই দেখে কায়ান বাঁকা হেসে চোখ টিপ দেয়। আরিয়া যেন বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ়। উঠে দাঁড়ায় আরিয়া। একজন ভদ্রমহিলা ও ভদ্রলোককে দেখা যায়। আরিয়া ভাবে, এরা কারা? আরিয়ার আম্মু আব্বু তাদেরকে অতি বিনয়ের সাথে বসতে বলে। আরও দুজনকে দেখা যায়। মনে হচ্ছে কায়ানের ভাইয়া ভাবি হবে। সকলে মিলে বসে। আরিয়া সালাম দেয়। ভদ্রমহিলাটি আরিয়াকে তার কাছে বসায়। থুতনি ধরে বলে, মাশা আল্লাহ, কেমন আছো মা? আরিয়া নিজের মায়ের দিকে তাকায়। আসিয়া বেগম আশ্বাস দেয়। আরিয়া অল্প হেসে বলে, জি আলহামদুলিল্লাহ আন্টি, ভালো। আপনি ভালো আছেন? ভালো আছি মা। এর মধ্যেই আরিয়ার আম্মু আব্বু ও কায়ানের মা বাবার আলাপ আলোচনা চলে। আরিয়ার ভিতরটা কাঁপছে। ঠোঁটজোড়া শুকিয়ে যাচ্ছে বারংবার। খুশির জন্য এমন হচ্ছে নাকি অন্য কিছু বুঝে উঠতে পারছে না আরিয়া। কায়ানের ভাবি আরিয়ার পাশে বসে বলে, ভয় লাগছে? আরিয়া একবার উপর নিচ করে মাথা নাড়ায়, একবার ডানে বামে। কায়ানের ভাবি কেয়া হালকা হেসে আরিয়াকে বলে, ওয়েট, এখনই ভয় দূর করার ব্যবস্থা করছি। আরিয়া আরও কেমন হয়ে যায়। মুখ করে রাখা হাত বারবার ঘেমে যাচ্ছে। আরিয়ান কায়ানের সাথে গল্প জুড়ে দিয়েছে। হঠাৎই কেয়া হালকা কেশে নিয়ে বলে, বলছিলাম যে অনেক তো আলাপ হলো, এবার ছেলে মেয়ে একটু আলাদা কথা বলবে না? কেয়া, ডলের বাবা সায়ানকে চোখের ইশারা করে। সায়ান বলে, হ্যাঁ বাবা, তুমি কি বলো? আন্টি আঙ্কেল কি বলেন? কায়ানের বাবা কালাম চৌধুরী বলেন, অবশ্যই, তারাই তো মেইন। তারা কথা না বললে কি করে আগাব আমরা? কায়ানকে তার মা সোফিয়া বলে, তোমরা যাও, কথা বলো। কেয়া বলে, আমি নিয়ে যাচ্ছি ওদের। আরিয়া তার মায়ের পানে তাকায়। আসিয়া বেগম তাকে চোখের ইশারায় যেতে বলে। কেয়া দুজনকে নিয়ে অন্য পাশের রুমে চলে যায়। দুজনকে রেখে চলে আসে। আসার সময় দুষ্টুমি করে বলে, আপনারা কথা বলুন তাহলে। কাবাব মে হাড্ডি না হয়ে আবার পরে আসবো না হয়। কেয়া চলে যেতেই আরিয়া কায়ানের দিকে তাকায়। কায়ানও তাকায়। দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। কেউ কিছু বলছে না।
মিনিট 2 পার হয়। কায়ান নীরবতা ভেঙে বলে, খুব বেশি পছন্দ হয়েছে আমাকে? কখন থেকে চেয়ে আছেন? আরিয়া তাও কিছু বলে না। কায়ান চোখ দুটো ছোট ছোট করে ফেলে, বলে, ওই। ঠোঁট ভেঙে কেঁদে ফেলে আরিয়া। ভ্যাবাচেকা খেয়ে যায় কায়ান। কাঁদছে কেন মেয়েটা? আরিয়াকে শান্ত করতে কায়ান আগায় আরিয়ার দিকে। আরিয়া সরে গিয়ে নাকি স্বরে বলে, একদম এদিকে আসবেন না আপনি। কবার কল করেছি আপনাকে আমি? একটাবারও ধরেননি। সব ইচ্ছে করে করেছেন। এখানে এসেছেন কেন আপনি? আপনার না কার সাথে যেন বিয়ে হবে তার কাছে যান, সরুন। এখানে কি হু? আরিয়ার কথায় মিটমিটিয়ে হাসে কায়ান। আরিয়ার দিকে এগিয়ে গিয়ে দুহাতের বন্ধনে আবদ্ধ করে তাকে। কায়ানকে এত কাছে দেখে নিঃশ্বাসের গতিবেগ বাড়ে আরিয়ার। কায়ান আরিয়ার কপালে কপাল ঠেকিয়ে বলতে থাকে, সরি ম্যাডাম। খুব করে সরি। ইচ্ছে করেই এমনটা করেছি। আপনাকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে নয়, সারা জীবনের কষ্ট ভাগ করে নেয়ার জন্য করেছি। আর আমি তো আমার বউকেই দেখতে এসেছি, ডলের মামনিকেই তো দেখতে এসেছি। চোখ বুজে আছে আরিয়া। কায়ানের কথায় চোখ খোলে। অবাক হয়ে বলে, আপনি জানতেন সব? কায়ান হ্যাঁ সূচক মাথা নাড়ায়। আরিয়া চোখ ছোট করে ভ্রু নাচায়। অর্থাৎ কিভাবে? কায়ান আরিয়ার নাক টেনে দিয়ে বলে, আপনাকে ওখানে ঘোরানো, উদ্ধার করা, এত এত কিছু করা, আবার বাড়ি অবধি পৌঁছে দেয়া সব আমার আর আপনার আম্মুর প্ল্যান, বুঝলেন ম্যাডাম? আরিয়ার মুখ হা হয়ে যায়। কায়ান থুতনি ধরে হা চাপায়। বলে, ইয়েস। আন্টি আমাকে বলেছিল তোমার কথা। তুমি যেদিন বান্দরবন গিয়েছিলে সেদিনই আমার আসার কথা ছিল তোমাকে দেখতে, কিন্তু আন্টি জানায় তুমি বাসায় নেই। রাগারাগি করে ঘুরতে গিয়েছ। তাই আমি এর দল ঠিক করি দুজন যেয়ে তোমাকে খুঁজে নিয়ে আসব। আন্টির সাথে কথা হয়। তারপরই আমি এর দল ওখানে চলে যাই। কিন্তু আপনি আম্মুর সাথে কিভাবে পরিচিত? তোমার আম্মুকে একটা বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে আমি বাঁচিয়েছিলাম ঠিক 3 বছর আগে। তারপরই আমি এখান থেকে চলে যাই। আন্টি আমার সাথে যোগাযোগ রেখেছিল। প্রায়ই কথা হতো। বেশ ভালো একটা বন্ডিং আন্টির সাথে আমার তৈরি হয়। সে আমাকে ছেলের মতো ট্রিট করতে শুরু করে। তুই করেই বলে আমাকে। একদিন মজা করে বলেছিলাম যে আন্টি তুমি আমাকে তোমার মেয়ের জামাই বানিয়ে ফেল, তাহলে আমিও মনের মতো একটা শাশুড়ি পাবো আর তুমিও মনের মতো জামাই। আমি মজা করে বললেও আন্টি সিরিয়াস হয়ে বলেছিল, আমার মেয়েকে তুই বিয়ে করবি? আমি খানিকটা অবাক হয়েছিলাম। আন্টির সাথে আম্মু আব্বুরও যোগাযোগ ছিল। একদিন হুট করে ভাবি বলছে যে তোমাকে তো আসিয়া আন্টির মেয়ের সাথে বিয়ে দিবে। মা বাবা বেশ পছন্দ করেছে আন্টির মেয়েকে। আমি তখনও তোমাকে দেখিনি, শুধু নামই জানতাম। আরিয়া কথা কেড়ে বলে, ও এর জন্যই গাড়ি থামিয়ে ফেলেছিলেন আমার নাম বলায়? জি পিচ্ছি। তাই তো বলি আম্মু কেন আব্বুকে বলছিল তোমার মেয়ে কালকে যদি হাসে তাহলে তোমার সাথে আমার ফাটাফাটি। মানে? কিছু না। ছাড়ুন আমাকে। কেমন অন্য মেয়েকে ধরে আছেন? লজ্জা লাগে না? দুজনের মাঝে দূরত্ব কমায় কায়ান। আরিয়া হালকা মাথা পিছনে হেলিয়ে বলে, ছি ছি ছি। আপনি তো দেখছি অনেক অভদ্র। অন্যের মেয়েকে ধরেছেন কেন? ছাড়ুন। কায়ান হাসকি স্বরে বলে, যাকে ধরেছি সেই মেয়ে আমার বউ। হয়নি এখনো। আর 5 মিনিট পরই আপনি আমার ম্যাডাম। বুকটা ধড়াস করে ওঠে আরিয়ার। সে সত্যি কায়ানের হয়ে যাবে? আরিয়া বলে, কেন বিয়ে করছেন আমায়? অনেক কারণে বিয়ে করছি তোমায়। যেমন? তুমি এত ছোট, কে তোমাকে সামলাবে? এত পিচ্ছি একটা মেয়েকে কেউ সামলাতেই পারবে না আমি ছাড়া।
তার উপর আবার আন্টি আমার অনেক পছন্দের। তার কথা ভেবেই আর কি বিয়েতে রাজি হয়েছি। ফট করে সরে যায় আরিয়া। কায়ানকে রেখে বেরিয়ে যেতে নিবে কায়ান ডাকে, ওই। থেমে যায় আরিয়া। কায়ান বাঁকা হেসে পিছন থেকে আরিয়াকে জড়িয়ে ধরে। মৃদু কেঁপে ওঠে আরিয়া। কানে ফিসফিস করে বলে, ভালোবাসি পিচ্ছি, অনেকটা ভালোবাসি। সেই প্রথম দেখা থেকেই ভালোবাসি। চমকে ওঠে আরিয়া। শরীর কেমন পাথর হয়ে যায়, গলায় কিছু জটলা পেকে যায়, কিছু বলতে চেয়েও পারে না। আরিয়াকে ছেড়ে কায়ান বাহিরে চলে যায়। আরিয়া ঠায় দাঁড়িয়ে থাকে। বিশ্বাস হচ্ছে না কিছুই। ভোরবেলার দেখা স্বপ্ন সত্যি কি করে হয়ে গেল। আরিয়া লজ্জা পায়। দুহাতে মুখ ঢেকে বলে, ঈশ্বর আরিয়া তুই লজ্জা পাচ্ছিস। সন্ধ্যার আজান শেষ হয়েছে, কিছুক্ষণ হবে। আরিয়া মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে। আসিয়া মাথায় হাত বুলিয়ে দিচ্ছে মেয়ের। অল্প সময়ের ব্যবধানেই কেমন মেয়েটা অন্যের বাড়ির বউ হয়ে গেল। কায়নের সাথে আরিয়ার বিয়েটা হয়ে গেছে। 7 দিন পরই ধুমধাম করে অনুষ্ঠান করে নিয়ে যাবে আরিয়াকে। আসিয়া বেগম বলে, আম্মু। হুম। তুই খুশি তো মা? আমার পছন্দ কি তোর পছন্দ হয়েছে? আরিয়া কিছু বলে না, মুখ তুলে মায়ের দিকে তাকায়। অতঃপর বলে, ইউ আর বেস্ট আম্মু। আসিয়া বেগম স্বস্তি পায়। মেয়ে সুখী হবে, ভালো থাকবে, প্রতিটা মেয়েরই স্বপ্ন। কায়ান নিঃসন্দেহে ভালো ছেলে, আর আরিয়াকে অনেক সুখে রাখবে। আরিয়ান ডাকে, আপু। হুম। কায়ান ভাইয়া কল করেছে। ধুপ করে ওঠে আরিয়ার ভিতরটা। কায়ান নামটা মনে আসতেই কেমন লাগছে। নিজের রুমে চলে যায় আরিয়া। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে আসে কায়ানের কণ্ঠ। সে বলছে, আই মিস ইউ আরিয়া। আরিয়া কেমন লজ্জা পায়। বলে, কিছুক্ষণ আগেই তো গেলেন, এর মধ্যে আবার মিসও করছেন। কায়ান হাসে, নিঃশব্দ সেই হাসি। বলে, কি জানি বউকে ছাড়া কিছুই ভালো লাগছে না। আরিয়া চুপ থাকে। কায়ানের কণ্ঠ তার কাছে কেমন নেশার মতো লাগে। চোখ বুজে অনুভব করে আরিয়া। কিছু সময় অতিবাহিত হয়। দুজনের কেউ কথা বলছে না। কায়ান ডেকে ওঠে, ওই। ঈশ্বর সেভাবে বলিয়েন না তো। কেমন কেমন লাগে। ঈশ্বর বলো না। আমারও কেমন কেমন লাগে। দুজনেই হেসে ওঠে। কায়ান বলে, কবে তোমাকে নিজের কাছে পাবো বলো তো? মাত্র 7 দিনের ব্যাপার। দেখতে দেখতে কেটে যাবে। আমার তো 7 মিনিটও 7 বছরের সমান মনে হচ্ছে। কি করব বলো না। জানি না। তাহলে কে জানে? আমি জানি। দলের কথা শোনা যায়। আরিয়া হাসে। কায়ান বলে, এখানে কি করছো মা? মামুনির সাথে কথা বলতে এসেছি। কায়ানের থেকে ডল ফোন নিয়ে বলে, মামুনি, চাচ্ছু কিন্তু একটু পাগল কিছিমের বুঝলে। কিছু হলে চাচ্ছুকে গান শুনিয়ে দিও। বলেই জোরসে দৌড় দেয় ডল। আরিয়া হাসতে থাকে। কায়ান বলে, একদম পাকনা মেয়ে। আরিয়া চুপ থেকে বলে, একটা গান ধরুন না। কায়ান গিটার নিয়ে বারান্দায় যায়। ডিভানে বসে আরিয়াকে ভিডিও কল করতে বলে। একটু পরেই আরিয়ার মুখটা ভেসে ওঠে। কায়ান মুচকি হেসে গিটারে সুর তোলে। আরিয়ার দিকে তাকিয়ে বলে, ওই খোদাই জানে। লাজুক এসে চোখ ঘুরায় আরিয়া। দেখে বিছানায় সেই ডায়েরিটা রাখা যেটা আরিয়ান কালকে রাতে রেখে গেছে। ডায়েরি খোলে আরিয়া। সাদা শার্ট পরা কায়ানের ছবি ভেসে ওঠে। মুচকি হেসে তাতে হাত বুলায়। কায়ানের সুর ভেসে আসে।
গাইছে। এই মনটাকে লিখে দিলাম তোরই নামেতে। তুই কি আসবি বল না রে, প্রেমে টানে ভালোবাসার মাতাল হাওয়া বইছে যে আমার প্রাণে, তোর ছোঁয়াতে যেন যাই সবকিছু আমি ভুলে। তুই যে জানে জিগার, ওই খোদাই জানে। তুই যে জানে জিগার, ওই খোদাই জানে। অচেনা থেকে চেনার গল্পগুলোই যেন ভিন্ন হয়, তাতে মিশে থাকে ভালো লাগা। আস্তে আস্তে শুরু হয় ভালোবাসা। এই ভালোবাসা হয়তো থেকে যায় কখনো, কিংবা চলমান থাকে সারা জীবন। যেমনই এক অপ্রত্যাশিত সাক্ষাৎ থেকে শুরু হয়েছে প্রেমের গল্প, ভালোবাসার গল্প, এই জনম পাড়ি দেওয়ার এক অসাধারণ গল্প। সমাপ্ত।